শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন ভক্তরা। আনন্দ বিষাদে বিদায় দেবী দুর্গাকে বিদায় দেওয়ার প্রস্তুতি। শেষ হচ্ছে 5 দিনের দুর্গাপূজা আনুষ্ঠানিকতা। সন্ধ্যার আগে প্রতিমা বিসর্জনের নির্দেশনা। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি। নির্ধারিত সময়ে ভোট না হলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন, মন্তব্য নেতাদের। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। উত্তাল সমুদ্র, উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। রাজধানী সহ সারা দেশে আরও 2 দিন বৃষ্টির পূর্বাভাস। ইসরায়েলি বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার অন্তত 26টি জাহাজ। একটি গাজার জলসীমায় 200-র বেশি অধিকার কর্মী আটকে বিশ্বজুড়ে নিন্দা। শারদীয় দুর্গোৎসবে শেষ হচ্ছে আজ। বিজয়া দশমীতে আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে। গজে চড়ে মর্তে আসা দেবী স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাবেন দোলায় চেপে। তারই আয়োজন চলছে মণ্ডপে মণ্ডপে। বিদায়ের দিনে সিঁদুর খেলায় ছিল রঙের ছটা। শঙ্খ, উলুধ্বনি, ঢাকের বাদ্যি, ঘণ্টা, পতাকা, দামামা, সঙ্গীতের তাল মিলিয়ে শব্দের স্রোতে ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। একই সঙ্গে উৎসব আর বিস্বাদ। বছর ঘুরে আবারও সেই সিঁদুর রাঙা উৎসব। ষষ্ঠীতে বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী দেবীর আগমন ঘটে। টানা 5 দিন মৃন্ময়ী মণ্ডপে মণ্ডপে থেকে বর দেন অনুসারীদের। পার্বতী ফিরলেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। সকালে দর্পণ ঘট বিসর্জন, এরপর উমার পা ও সিথি সিঁদুরে রাঙান সনাতন বিবাহিত নারীরা। মাতেন সিঁদুর খেলায়। আনন্দের সঙ্গে মিশে রয়েছে মন খারাপের অনুভূতিও। চোখের কোণে জল নিয়েও নাচে গানে উৎসব মুখর পরিবেশে ত্রিনয়নীকে বিদায় দিলেন ভক্তরা। সিঁদুর কপালে ব্রহ্মা অধিষ্ঠান, তাই তো অশুভ শক্তি বিনাশ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আশীর্বাদ চাইলেন অনুসারীরা। এবছর গজে চেপে পৃথিবীতে এসেছিলেন দেবী দুর্গা, যাচ্ছেন দোলায় চেপে। লাল সিঁদুরে তো রয়েছে সৌভাগ্য, শক্তি, সমৃদ্ধি, আর তাই তো মনের মাঝে রেখে মাঝে বিদায়ের সুর বাজতে থাকে। একই প্রতীক্ষা, আসছে বছর আবার। সুতানা স্বর্ণা, এমএসএ নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবে শেষ হচ্ছে আজ। বিজয়া দশমীতে আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে। গজে চড়ে মর্তে আসা দেবী স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাবেন দোলায় চেপে। তারই আয়োজন চলছে মণ্ডপে মণ্ডপে। বিদায়ের দিনে সিঁদুর খেলায় ছিল রঙের ছটা। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা আরও খবর জানাতে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে চলে যাব ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী সুলতানা শর্মা, তার কাছে। স্বর্ণা, দেবী দুর্গাকে বিদায় দেওয়ার প্রস্তুতির সর্বশেষ খবর জানাবেন আমাদের। শারদ শুভেচ্ছা জানাচ্ছি শেষবারের মতো এবছরের জন্য প্রথমেই সাথে আপনাকে, কারণ কিছুক্ষণ আগে কিন্তু ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে মায়ের বিসর্জন অর্থাৎ মায়ের কৈলাসে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু আবারও শুরু হয়ে গেছে। অর্থাৎ মা মহালয়া থেকে কিন্তু এসেছিলেন দেবী দুর্গা, এসেছিলেন সেই আগমন ষষ্ঠীতে কিন্তু তার বোধন এবং আমন্ত্রণের মাধ্যমে শুরু হয়। এবং গত 5 দিন দেবী দুর্গা, দেবী পার্বতী, সিদ্ধিদাত্রী উমা তিনি ছিলেন তার ভক্ত অনুরাগী অনুসারীদের মাঝে। এবং কিছুক্ষণ আগে ঢাকেশ্বরী মন্দিরে তার ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে কিন্তু মা কৈলাসে স্বামীর কাছে ফিরে গেলেন 4 সন্তান গণেশ, কার্তিক, লক্ষ্মী এবং সরস্বতীকে নিয়ে। এবং এবার মা এসেছিলেন গজে চড়ে, ফিরে গেলেন দোলায়। যদিও কিছুটা সংকটের কথা কিন্তু বারংবারই আসে যখন মা দোলায় করে আসেন কিংবা যান, কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা প্রতি বছর আসেন শান্তির বার্তা নিয়ে, সকলকে শান্তি এবং সমৃদ্ধি বার্তা দিতে। এবং তার পাশাপাশি তিনি যাবেনও কিন্তু সকল অশুভ শক্তিকে নিয়ে কিন্তু তিনি কৈলাসে ফিরে গেলেন। অর্থাৎ বাবার বাড়িতে তিনি যতটুকু সময় ছিলেন সেই সময়টিতে কিন্তু তিনি শুধুমাত্রই তার ভক্ত অনুরাগী, এবং তিনি যেহেতু এই ধরারই মেয়ে অর্থাৎ এই মর্তেরই মেয়ে, তাই কিন্তু
তিনি শুধুমাত্র তার ভক্ত অনুরাগীদের আশীর্বাদই করেছেন গত 5টি দিন ধরে। এবং আমরা আজ সকাল থেকেই কিন্তু লক্ষ্য করেছি, গত কয়েকদিনের বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আজ সকালেও পুণ্যার্থীরা এসেছেন এবং তারা কিন্তু এসে অঞ্জলির জন্য অপেক্ষা করেছেন এবং দু চোখ ভরে মাকে দেখেছেন। মহামায়ার কাছে আসলে যা মনের তাদের ইচ্ছা, সেই ইচ্ছাগুলো জানিয়েছেন। কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে, তারপরই কিন্তু সিঁদুর খেলার যে রীতিটি রয়েছে, অর্থাৎ মা পার্বতীর শাখা সিঁদুর যেমন অমর এবং অক্ষয়, ঠিক সেরকমই কিন্তু অক্ষয় যেন হয় নিজের শাখা সিঁদুর, সেই কামনা নিয়ে কিন্তু বিবাহিত যে সনাতনীরা রয়েছেন তারা কিন্তু আজ শাখা সিঁদুর মায়ের চরণে ছুঁয়েছেন। আর এর মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে মায়ের আশা। এবং তার পাশাপাশি যদি বলি, কিছুক্ষণের মধ্যে ঢাকেশ্বরী মন্দির থেকে, অর্থাৎ ঠিক 3টায় ঢাকেশ্বরী মন্দির থেকে কিন্তু শোভাযাত্রা শুরু হবে এবং তারপরে কিন্তু বিসর্জনের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো। নিশ্চয়ই স্বর্ণা, আপনি আমাদের সাথে থাকুন, আমরা এরপরে প্রতিমা বিসর্জন এবং এর সংশ্লিষ্ট আরো খবর জানবো নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আপনার কাছ থেকে। থাকুন আপনি আমাদের সাথে। দর্শক, আমরা এ পর্যায়ে যুক্ত হচ্ছি পুরান ঢাকার ওয়াইজঘাট থেকে আমাদের এই সহকর্মী আরিফুল ইসলামের সাথে। আরিফ, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সারা রাজধানী এবং রাজধানীর আশেপাশে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার কাছে জানতে চাইবো, এই বিসর্জনকে ঘিরে ঘাটের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই, শুরুতেই আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। বলা যায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রত্যেকটা সংস্থার যে সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকটি জায়গা থেকেই তারা তাদের নিজের দায়িত্ব, যে যার যার দায়িত্ব সেই অবস্থান থেকে তারা দায়িত্বটি পালন করবেন, সেই ব্যাপকতা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে এই ওয়াইজঘাটে শুধুমাত্র পুলিশ সদস্যরা নয়, পুলিশ সদস্যদের আশেপাশে র্যাব, ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ প্রত্যেকেই তার অবস্থান থেকে তারা শক্ত অবস্থানে রয়েছে, যাতে করে কোনো ধরনের অঘটন বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটা যেন দ্রুত সময়ের মধ্যে প্রতিহত করা যায়। যেহেতু আপনি জানেন যে আজকে বিসর্জন, সেই বিসর্জনের যে বিষয়টি সেই উপলক্ষে পুরোপুরি সম্পন্ন করা হয়েছে কার্যক্রম, যা কার্যক্রম শেষ কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা হয়তো বা সেই শোভাযাত্রার জন্য অপেক্ষা করছি, প্রত্যেকেই অপেক্ষা করছে সেই শোভাযাত্রা যেহেতু 3টার সময়, সেই 3টার পরবর্তীতে হয়তো বা সেই বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সেই শোভাযাত্রাটি এই ওয়াইজ ঘাটে কিন্তু আসবে সেই বিসর্জন দেওয়ার জন্য দেবী দুর্গাকে। আর সেই হিসেবে আমি যদি একটু বলতে চাই যে এখানে বিভিন্ন সংস্থার যে স্পিড বোটগুলো রয়েছে বিভিন্নভাবে তারা, যাতে করে এই যেহেতু বুড়িগঙ্গা নদীতেই সেখানে বিসর্জন দেওয়া হবে, যাতে করে কোনো ধরনের অঘটন না ঘটে সেই ব্যবস্থা কিন্তু জোরদার রেখেছে। আমি যদি একটু বলতে চাই এখানে যে প্রতিমা বিসর্জন উপলক্ষে টহলরত নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যরা নিরাপত্তা নিশ্চিত সহ প্রতিমা বিসর্জন স্থলে নৌবাহিনীর 2টি ড্রাইভিং টিম নিয়োগ রয়েছে, যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি আগেই বলেছি যে ঘটনা ঘটলে নিরসনে নৌবাহিনী কাজ করবে। শুধু আমরা তো তাই নয়, ফায়ার সার্ভিসের আমরা একটি বোর্ডও দেখতে পাচ্ছি, অনেক বড়, সেটা তারা এখানে অবস্থান রয়েছে। এর পাশাপাশি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি সাথে, যে এখানে মূলত 254টি, ঢাকা রাজধানীতে 254টি পূজা মণ্ডপ রয়েছে। আর এই পূজা মণ্ডপকে কেন্দ্র করেই মূলত এই ওয়াইজঘাটে আমরা যতটুকু জানতে পেরেছি, শেষ যে উত্তর, সেই উত্তরে দিয়েই আসলে শেষ করতে চাই যে এখানে প্রায় 200টি পূজা মণ্ডপ যে প্রতিমা, সেই এখানে প্রতিমা বিসর্জনের কথা রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আর পাশাপাশি তো রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যাতে করে কোনো ধরনের, আবারও বলছি যে এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ওয়াইজঘাটে যে বড় বড় নৌকা করে প্রতিমাকে মাঝখানে, নদীর মাঝখানে নিয়ে তাকে যে বিসর্জন করা হয়, সেই নৌকাগুলো কিন্তু এখন প্রস্তুত রয়েছে। তো আমরা হয়তো বা পরবর্তী ঘন্টায় বা পরবর্তী নিউজে হয়তো বা নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। জি আরিফ, আপনার সাথে আমরাও সেই প্রস্তুতি, শোভাযাত্রার প্রস্তুতি এবং বিসর্জনের শেষ মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা এই পর্যায়ে যুক্ত হব আমাদের এই খুলনার সহকর্মী আমিরুল ইসলামের সাথে। আমিরুল, আপনি দেখছিলেন আমাদের সহকর্মী স্বর্ণা এবং আরিফ দেখাচ্ছিলেন নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা মণ্ডপের সর্বশেষ প্রস্তুতি। আপনার কাছে জানতে চাইব, প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্তে খুলনার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর বিসর্জনকে ঘিরে সেখানকার প্রস্তুতি কি চলছে আমাদের জানাবেন। আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানাই যে বিজয় দশমীর শুভেচ্ছা। বিশেষ করে যে প্রতিমা বিসর্জন যেটা, সেটা হচ্ছে কিন্তু এখন প্রস্তুতি চলছে। বিশেষ করে দর্পণে বিসর্জনের মধ্য দিয়ে এখন কিন্তু যে মণ্ডপগুলোতে নারীরা জড়ো হয়েছে, যে
দেবীকে যে সিঁদুর মিষ্টি মুখ করিয়ে তারপরে কিন্তু যে বিসর্জনের যে পর্বটি সেই পর্বটি এখানে জড়ো হয়েছে। আমরা কথা বলবো আসলে এখন কি ধরনের আলোচনা রয়েছে আপনার বিশেষ করে বিসর্জনের? এই যে বিসর্জনে আসলাম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, এটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। বিয়ের পরে আমাদের মেয়েদের এই দিনটা আমরা খুব অতি আগ্রহের জন্য অপেক্ষা করে থাকি। এই দিনে মায়ের পায়ে মানে সিঁদুর দেব, মাকে বরণ করব। তো এই যে আজকের পরিবেশ খুবই একটা মেঘলা বৃষ্টিচ্ছন্ন পরিবেশ। খুব মানে সকাল থেকে মায়ের অঞ্জলির জন্য অপেক্ষা করে এই এখন এসে মায়ের পায়ে সিঁদুর ছোঁয়াবো, সেজন্য আসলাম। এটা আমার জন্য এবং আমাদের সনাতনী সব বিবাহিত মেয়েদের জন্যই আর কি দিনটা খুবই আনন্দময় এবং বড় দিন আর কি। এটা আমার জন্য খুবই মানে আমি যেন সারা বছর মানে প্রতি বছরই আমি আমার মায়ের পায়ে সিঁদুর দিতে পারি, তাকে আমি বরণ করতে পারি, আমি এটাই চাই। ধন্যবাদ আপনাকে। কি ধরনের আনন্দ থাকছে সিঁদুর খেলায়? সিঁদুর খেলাতে যে সিঁদুর থাকছে আমাদের অনেক মানে আনন্দ নিয়ে আমরা মাকে বরণ করব এবং সিঁদুর দিয়ে মাকে বরণ করে মাকে এবং যেটা থাকছে বিশেষত বিসর্জনকে কেন্দ্র করে যে নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলা কিন্তু প্রশাসনের পক্ষ তৈরি করছে। বিশেষ করে খুলনা আর যে রূপসা নদী, ভৈরব নদী এবং কাজীবাছা নদীর ঘাটগুলোতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বিসর্জনের জন্য যে স্থানগুলো সেই স্থানগুলো একদম নিরাপত্তা বলায় তৈরি করেছেন। নিরাপত্তার বেষ্টনী একেবারে নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসনের পক্ষ থেকে। এটা ছিল সর্বশেষ অবস্থা। সাথী আপনাকে দেশের সব সমুদ্র বন্দরে রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এরই মধ্যে কক্সবাজার সৈকতে ঢল নেমেছে পর্যটকের। রাত থেকে থেমে থেমে বৃষ্টি, বৈরী আবহাওয়া কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি ভ্রমণানন্দে। উচ্ছ্বাসে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। হোটেল মালিকরা বলছেন ৫ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের প্রায় ১০০ কক্ষ ভাড়া হয়ে গেছে। ৪ অক্টোবর পর্যন্ত থাকবে পর্যটকের এই চাপ। এদিকে প্রতিমা বিসর্জন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশপাশ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে উপকূলীয় জেলায় মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে শক্তিশালী মেঘবলয় বিরাজ করছে দেশের আকাশে। তাই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের ৮০% জায়গায় বিভিন্ন মাত্রার বৃষ্টি হবে। গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি, এমনটা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সকালে ঢাকার বিমানবন্দরে তিনি এও বলেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। দেশের সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কোন কোন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন বলেও মন্তব্য করেন তিনি। সেই সরকারকে সহযোগিতা করব নির্বাচন পর্যন্ত, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পর্যন্ত। যে দলেই 1991 সালের মতো একটা নির্বাচন যদি দেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না, সংসদে যাক, সেই দলকে আমরা সমর্থন করি, কিন্তু বিভ্রান্তি ছড়াই। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে সকালে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং বিএনপি ইনটু দ্য নেক্সট ইলেকশন। ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আপনারা যখন আসবে কোন দল থেকে জানানো হবে। হুমায়ুন কবিরের বক্তব্য চলাকালে বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করা হলে তা রক্ষা না করে উল্টো সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন তারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন ৩২, গাইবান্ধা ৪-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।
আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন 32 গাইবান্ধা 4। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ। তার কাছে জানতে চাইব তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, তিনি কেন মনোনয়ন চাচ্ছেন, যে আপনিও তো এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, কেন চাচ্ছেন, জনগণ আপনাকে নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ। ইলেকশন এক্সপ্রেস, ডিবিসি আজকের যে এই সাংবাদিকদের জন্য আজকের যে আয়োজন, এই আয়োজনে আমি ধন্যবাদ জানাতে চাই আমার এখানে স্থানীয় পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ এবং যারা ডিবিসি চ্যানেলের মধ্য দিয়ে ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখছেন। আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা পর্যায়ের আমি এখানে আহ্বায়কের দায়িত্বে ছিলাম। দীর্ঘ দুঃশাসনে এই ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা ব্যাপক আসলে নির্যাতনের শিকার হই, সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয় আমাদের বিএনপি পরিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের একমাত্র আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তিনি যেমন আপোষ করেননি, এই জন্য তিনি বিএনপি পরিবার সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিগত এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ে আমরা অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছি। হামলা মামলা মধ্য দিয়ে গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সর্বোচ্চ পর্যায়ে আমরা রাখার চেষ্টা করেছি। গোবিন্দগঞ্জের সর্বসাধারণের জন্য এখানে আমরা সদা সর্বদা শান্তিপূর্ণ একটা সহ অবস্থান বজায় রেখেছিলাম। আমরা আজকে এই নির্বাচনে অংশ নিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে, দলের সর্বোচ্চ ত্যাগী, নির্যাতিত এবং সর্বোচ্চ মামলা হামলার শিকার ত্যাগীরা যাতে বঞ্চিত না হয়, যে কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের আলোকে আমি মনে করি গোবিন্দগঞ্জের বিগত দুঃশাসনের সময় আমরা যে ভূমিকা রেখেছি, সেই ভূমিকার জায়গা থেকে গোবিন্দগঞ্জের মানুষের জন্য, আগামীর জন্য এবং গোবিন্দগঞ্জের তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সবার দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রার্থী হয়েছি। আমরা লক্ষ্য করছি 5ই আগস্টের পরে বিএনপিতে অনেক সুবিধাবাদী লোকের জন্ম হয়েছে। তারা এই দলকে বিভিন্নভাবে তারা ডাইভার্ট করার জন্য বিভিন্নভাবে তাদের নিজেদের মধ্যে নিজেদের অবস্থানকে জাহির করার। এই যে একটা প্রশ্ন, আপনি যদি দল থেকে মনোনয়ন পান, মনোনয়ন পেয়ে এই আসন থেকে নির্বাচিত হন, তাহলে সাধারণ মানুষের জন্য আপনি কি করবেন? আমি গোবিন্দগঞ্জ উপজেলার আমাদের দীর্ঘ সময়ের দীর্ঘদিনের দাবি গোবিন্দগঞ্জের ইপিজেড বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মকভাবে এখানে কাজ করব। গোবিন্দগঞ্জের এই অবহেলিত এলাকার মানুষগুলোর জন্য যে সমস্ত জায়গায় আমাদের শিল্প প্রতিষ্ঠান দরকার, সেই জায়গাগুলোতে শিল্প প্রতিষ্ঠানের স্থাপন। আপনারা নিশ্চয়ই জানেন গোবিন্দগঞ্জ উপজেলার একটা বৃহত্তর ইউনিয়ন কোচাশহর ইউনিয়ন। কোচাশহর ইউনিয়নের আমরা ইতিমধ্যে সেখানে শিল্পনগরী ঘোষণা করা হয়েছে। সেখানে ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে সব ধরনের শিল্প যে কাজ কর্মকাণ্ড সেগুলো আসলে সেখান থেকে হচ্ছে এবং ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে ওই অঞ্চলটা আসলে অনেকটা অগ্রসর হয়েছে। আমি মনে করি আপনাকে যদি দল থেকে মনোনয়ন না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি আমার দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। দলের সুপ্রিম অথরিটি যে সিদ্ধান্ত নেবে সেই আলোকে দল এখানে যাকে নমিনি দেবে, যাকে নমিনেশন দেবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোবিন্দগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই ছিল পরবর্তী সংবাদ বিকেল 5টায় আবার যুক্ত হবে, আমাদের সঙ্গে থাকুন। ধর্মীয় উৎসব চলাকালীন ইথিওপিয়ার গির্জার অস্থায়ী মাচান ধসে 36 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক। স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী আদ্দিস আবাবা থেকে পূর্বে আমহারার আরেরতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বার্ষিক ভার্জিন মেরি উৎসব উপলক্ষে মিনজার সেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় ভিড় করেন তীর্থযাত্রীরা। ধ্বংসস্তূপের নিচে কিছু লোক এখনও আটকে আছে। কয়েকজনের অবস্থা গুরুতর জানিয়ে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ নারী দলে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে জ্যোতির্দের প্রতিপক্ষ পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3:30টায়। সবশেষ 2022 বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আছে টাইগ্রিসদের। একটা বিশ্বকাপ আর তাকে ঘিরেই স্বপ্ন বুনছে বাংলাদেশের মেয়েরা। এর আগে একবারই ওয়ানডে বিশ্বকাপ খেলছিল জ্যোতিরা। 2022 সালে সেবার প্রথম রাউন্ড থেকেই নিতে হয়েছিল বিদায়।
প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও সেই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল জ্যোতিরা। এবার ওই পাকিস্তানের বিপক্ষেই ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করছে বাংলাদেশ। মাঠে নামার আগে যা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে জ্যোতিদের, সেই সাথে কন্ডিশন এক হওয়ায় জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এখানে আসার পর থেকে ওয়েদারটা এবং ওয়েদার সহ আমাদের সবকিছু ভালোভাবে গেছে এবং আমাদের যেহেতু বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না, তো আমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিসটা এবং সবকিছু এনভায়রনমেন্ট সবকিছু মানে নিয়েছি। যদিও পাকিস্তানকে হারানো এবার খুব একটা সহজ হবে না। পরিসংখ্যানে ঢের এগিয়ে আছে পাকিস্তান। এখন পর্যন্ত ৩৯ বার দেখায় মাত্র ৫ জয় আছে বাংলাদেশের। এছাড়া বিশ্বকাপ শুরুর আগে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলে প্রস্তুতি নিতে পারেনি জ্যোতিরা। অনূর্ধ্ব ১৫ কিশোর দলের সাথে ম্যাচ খেলে প্রস্তুতি সেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে প্রস্তুতি ভালো না হলেও ওয়ার্ম আপ ম্যাচে সেটার প্রভাব তেমন দেখা যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ১ রানে জয় পেয়েছে টাইগ্রেসরা। এবার পাকিস্তানকে হারিয়ে মূল টুর্নামেন্টে শুভ সূচনা করার পালা তাদের। অন্যদিকে পাকিস্তানেরও টার্গেট বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার। বিশ্বকাপ বাছাই পর্বেও জ্যোতিদের হারিয়েছিল ফাতিমা সানারা। ম্যাচের আগে সেই সুখস্মৃতি দিয়েই অনুপ্রেরণা খুঁজছে উইমেন ইন গ্রিনরা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক। আজ শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ৩ ম্যাচের টি-20 সিরিজ। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আফগানদের হারানোর সুখস্মৃতি অনুপ্রেরণা জ্যাকেটদের। শারজাতে ম্যাচ শুরু হবে রাত ৯টায়। ট্রফি হাতে হাসি মুখ রশিদ খানের। তবে জাকের হয়তো এখনও এশিয়া কাপের হতাশাই ভুলতে পারেননি। সুযোগ থাকার পরও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে সুপার ফোরেই থেমেছে লিটন দাসদের এশিয়া কাপ যাত্রা। সেই হতাশা কাটিয়ে না উঠতেই আবার আফগান সিরিজ। ব্যর্থতা ভুলে মাঠের খেলায় জাকেররা সেরাটা দিতে পারবে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আফগানদের ঠিকই হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের দুর্বলতাও ভালোভাবে জানা মুস্তাফিজদের। আপাতত সেটা দিয়েই অনুপ্রেরণা খুঁজছে লিটনরা। এশিয়া কাপে টাইগারদের পাওয়ার হিটিং নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। একমাত্র সাইফ বাদে রেঞ্জ হিটিং, স্ট্রাইক রোটেশনে সবার দুর্বলতা ছিল স্পষ্ট। অন্যদিকে আফগানদের লোয়ার অর্ডার ব্যাটাররাও খেলতে পারে বিগ শট। ম্যাচ জিততে হলে এখানে উন্নতির কোনো বিকল্প নেই টাইগারদের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। তাছাড়া আফগান দলে স্পিনারদের ছড়াছড়ি। লেগি, মিস্ট্রি সব ধরনের স্পিনার আছে তাদের। ব্যাটিংয়ের কাজটা যে টাইগারদের সহজ হবে না তা বোঝাই যাচ্ছে। পরিসংখ্যানে এখনও এগিয়ে আফগানরা। ১৩ দেখায় ৭ জয় রশিদদের। তবে পরিসংখ্যান শুধু একটা সংখ্যা মাত্র। ম্যাচ জিততে মাঠেই দিতে হবে সেরাটা। তবে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছুটা নির্ভর থাকতে পারে টিম ম্যানেজমেন্ট। আমিরাত কন্ডিশনে টাইগার বোলাররা কত ইফেক্টিভ তা বোঝা গেছে এশিয়া কাপেই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫ দিনের পূজার আনুষ্ঠানিকতা। চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। রাজধানী সহ সারা দেশে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাতে পুরান ঢাকার ওয়াইজঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রতিমা বিসর্জনের প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়ে জানাবেন আমাদের। নিশ্চয়ই রেদওয়ান, আজকে আপনাকে অবশ্যই বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়াইজঘাটে পল্টন থেকে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এই ওয়াইজঘাটে নিয়ে আসা হয়েছে পূজা মণ্ডপ থেকে। সেই দেবীকে বিসর্জনের মধ্য দিয়েই কিন্তু শেষ হলো বা সম্পন্ন হলো শারদীয় দুর্গা উৎসব, যেটা এখানকার যারা আছেন ভক্ত অনুরাগীরা তারা কিন্তু এসে জড়ো হয়েছেন তাদের মাকে বিদায় দেওয়া। শুধুমাত্র যে বিষাদের সুর তা কিন্তু নয়, আনন্দ রয়েছে এই বিসর্জনের মধ্য দিয়ে। আমি এখানে জানতে চাই আপনার কাছে কি চেয়েছেন মার কাছে? মাকে বিসর্জন দিয়েছেন, এই বছরটা কেমন যেতে পারে, আগামী বছর কিভাবে আসবেন মা? মার কাছে আমাদের চাওয়া হলো যে আমরা মায়ের কাছে সবসময় চাই যে দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি এই ভেদাভেদ ভুলে যেন আমরা একসঙ্গে বসবাস করতে পারি, কোনো সাম্প্রদায়িকতা না থাকে, ধর্ম যার যার উৎসব সবার, এই কামনা নিয়েই মার কাছে চাওয়া যে মা এবার যেমন গেলেন সামনের বার যেন এরকম আসে, এর চেয়ে ভালোভাবে যায়। মা তো এবার দোলায় গিয়েছেন, এসেছেন হাতি বা হর্জে, তো সেক্ষেত্রে আসলে কি বয়ে নিয়ে আসছে সামাজিকতা ভাবে সবকিছু মিলে কি বয়ে নিয়ে? আমাদের শান্তির বার্তায় বয়ে নিয়ে আসছে। মার কাছে আমরা চাই আমাদের দেশ যেন সমৃদ্ধশালী হয়,
সবাই যেন আমরা মিলেমিশে একত্রে থাকতে পারি, দেশের মধ্যে যেন যে বিশৃঙ্খলা চলতেছে ওই বিশৃঙ্খলাটা যেন মা সরাই দেয়, সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, এটাই আমার মার কাছে চাওয়া। ধন্যবাদ। শুনছিলেন রেদওয়ান, এখানে মূলত যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মাধ্যমে প্রত্যেকটা মণ্ডপ থেকে, যেহেতু 254টি মণ্ডপ রয়েছে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ থেকে প্রায় 200 মণ্ডপের যে প্রতিমা বিসর্জনের যে বিষয়টি, সেটা কিন্তু আমরা বলে যাচ্ছি যে, বা সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন 200 পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন করা হবে এই ওয়াচঘাট থেকে। এখন সেটাই আসলে অপেক্ষায় আমরা প্রত্যেকেই আছি যে ধীরে ধীরে কিন্তু ট্রাকে করে প্রতিমা নিয়ে আসছেন। ঢাকালের যে ধ্বনি কিংবা হচ্ছে উলুধ্বনি, সেই বিষয়গুলো কিন্তু এমনকি ভক্তদের আবেগ ঘন পরিবেশে যে দুর্গতিনে আশ্রয় দিবে দুর্গাকে বিসর্জন দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা পরবর্তী সংবাদে হয়তো তুলে ধরার চেষ্টা করবো। তো এই ছিল এখানে। জি আরিফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা যুক্ত হব খবর জানানোর জন্য। এদিকে ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া দশমীর শোভাযাত্রা শুরুর প্রস্তুতি চলছে, এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। আপনার কাছে জানতে চাই যে শোভাযাত্রার কি অবস্থা? শোভাযাত্রাগুলো খুব বর্ণিল হয় এবং এই শোভাযাত্রা মনে হয় ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে, একটু জানতে চাই বিস্তারিত আপনার কাছে। রেদওয়ান, আপনি জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের যে বিশ্বাস রয়েছে যে সকল লোভ লালসা, ক্রোধ, হিংসা সবকিছুকে বিসর্জন দিয়ে সকলের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একটি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে কিন্তু এই শুভ বিজয়ার যে তাৎপর্য, সেই তাৎপর্যকে তারা তুলে ধরতে চান। আজকে শুভ বিজয়া এবং সারা দেশে দেবীর বিদায়ের সুর। ইতিমধ্যে সকাল থেকে বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা সেগুলো শেষ হয়ে গিয়েছে এবং বাংলাদেশের যে সবচেয়ে বড় মন্দির ঢাকেশ্বরী মন্দির, সেই মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পলাশীর মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়েছে, তবে এখন পর্যন্ত শোভাযাত্রাটি শুরু হয়নি। আমরা এই মুহূর্তে পলাশীর মোড়ে রয়েছি এবং আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। এখনও শোভাযাত্রাটি শুরু হয়নি, কিন্তু ইতিমধ্যে শোভাযাত্রার সামনের পেছনের অংশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রয়েছেন। আর এই শোভাযাত্রার পেছনটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গাড়ির যানজট লেগে গেছে, তবে এখনও প্রচুর মানুষ শোভাযাত্রার অংশগ্রহণের জন্য পিছনে অপেক্ষা করছেন। এবং আমরা দেখছি যে ঢাকা শহরের আশপাশের যে ছোট ছোট মণ্ডপগুলো আছে, সেই মণ্ডপগুলো থেকে প্রতিমা নিয়ে ছোট ছোট ট্রাকে করে অনেকেই এখানে এই শোভাযাত্রার অংশ নিতে এসেছেন এবং আমরা দুপুর থেকে দেখছিলাম যে অনেকগুলো ট্রাক এখানে এসে জড়ো হয়েছে। তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এবং এই শোভাযাত্রাটি এখান থেকে রওনা দিয়ে সদরঘাটের যে ওয়াইজঘাট আছে, সেই ওয়াইজঘাটে গিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই বিজয়া দশমীর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তো রেদওয়ান, এখন পর্যন্ত শোভাযাত্রাটি শুরু হয়নি, শুরু হলে আমরা আবার আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। জি নিশ্চয়ই জেসি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান। সবশেষ 2022 বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আছে টাইগ্রাসদের। এর আগে সেবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল জ্যোতিরা। অবশ্য প্রথম রাউন্ড থেকেই নিতে হয়েছিল বিদায়। প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও সেই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল জ্যোতিরা। এবার ওই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। মাঠে নামার আগে যা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে জ্যোতিদের, সেই কন্ডিশন এক হওয়ায় জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।